নমস্কার, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তাহলে আগের ভিডিওগুলোতে আমরা বেদিক এজ সম্বন্ধে জেনেছি এবং আমাদের এই যে বেদিক এইজের টপিকটি শেষ হয়েছে। তাহলে আজকের এই ভিডিওতে আমরা এই বেদিক এজ থেকেই 33 কোয়েশ্চেন্স অর্থাৎ 33টি কোয়েশ্চেন্স অ্যাটেম্প্ট করব এবং এই কোয়েশ্চেন্সগুলো অ্যাটেম্প্ট করার সাথে সাথে আমাদের রিভিশনও হয়ে যাবে এই টপিকটি, ঠিক আছে? তাহলে চলুন আমরা আমাদের আজকের এই ভিডিওটি শুরু করি এবং আপনারা ভিডিওটি পোস্ট করে প্রত্যেকটি কোয়েশ্চেনের পর আপনাদের আনসার মিলিয়ে নেবেন শুদ্ধ হচ্ছে কি না, এবং শেষে গিয়ে কমেন্টসে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কতটুকু স্কোর হয়েছে আজকের এই 33টি কোয়েশ্চেনের ভেতর থেকে, ঠিক আছে? তাহলে চলুন আমরা আমাদের প্রথম কোয়েশ্চেনে যাই। আমাদের কোয়েশ্চেন নম্বর 1 হচ্ছে, হোয়াট ওয়াজ দ্য পিরিয়ড অফ বেদিক এজ? বেদিক এজের সময় কি ছিল, ওদের কাল কি ছিল? আমরা জানি ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন শুরু হয়েছিল 2500 বিসিতে, তাহলে এটা তো হবে না। এবং ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন যখন ধ্বংস হয় প্রায় 1750 বা 1600 বিসিতে, তখন ওই যে মধ্য এশিয়া থেকে পশুপালকগণ ভারতে দলে দলে এসে উপস্থিত হন এবং সভ্যতা স্থাপন করেন, তাকেই বলা হয় বেদিক সভ্যতা। তাহলে বেদিক এই শুরু হয়েছিল ভারতে 1500 বিসিতে, যা 600 বিসি পর্যন্ত চলে। এবং এই কালকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ঋগ্বেদিক পিরিয়ড এবং একটা হচ্ছে লেটার বেদিক পিরিয়ড। ঋগ্বেদিক পিরিয়ড এই 1500 থেকে প্রায় 1000 বিসি পর্যন্ত, এবং 1000 বিসি থেকে 600 বিসি পর্যন্ত হচ্ছে লেটার বেদিক পিরিয়ড, ঠিক আছে? তাহলে কোয়েশ্চেন নম্বর 2 হচ্ছে, দ্য রিলিজিয়ন অফ আর্লি বেদিক আরিয়ান্স ওয়াজ প্রাইমারিলি, যখন আরিয়ান্সরা ভারতে এলেন অর্থাৎ আর্লি বেদিক, যখন 1500 আশেপাশে আরিয়ান্সরা এসে এখানে সভ্যতা স্থাপন করলো, তখন ওদের রিলিজিয়ন কী ছিল, ওদের ধর্ম কী ছিল? ওয়ার্শিপ অফ নেচার অ্যান্ড যজ্ঞস। এখানে ইয়াজনাস লেখা আছে, যজ্ঞকে ইংরাজিতে যজনাস বলে। তাহলে ওয়ার্শিপ অফ নেচার অ্যান্ড যজনাস, প্রকৃতি এবং যজ্ঞ, না ভক্তি, না ইমেজ ওয়ার্শিপ অ্যান্ড যজ্ঞ, না ওয়ার্শিপ অফ নেচার অ্যান্ড ভক্তি। তাহলে কোনটি হবে কারেক্ট আনসার? আমাদের কারেক্ট আনসার হবে ওরা নেচারের ওয়ার্শিপ করতো এবং যজ্ঞ করতো, তাই না? তাহলে আমাদের কারেক্ট আনসার হয়ে গেল ওয়ার্শিপ। সে সময় ভক্তির কোনো সিস্টেম ছিল না, ওরা শুধু আরাধনা করতো কাদের? ন্যাচারাল ফেনোমেনার, যেগুলো থেকে ওরা ভয় পেত, যেমন ঝড় তুফান বৃষ্টি বায়ু, এগুলো থেকে ওরা ভয় পেত এবং তাদেরই ওরা আরাধনা করতো। তাই আমাদের এখানে কারেক্ট হচ্ছে। তারপর ইন দ্য আর্লি বেদিক পিরিয়ড বর্ণ সিস্টেম ওয়াজ বেসড অন। আর্লি বেদিক পিরিয়ডে যখন বর্ণ সিস্টেম শুরু হয় তখন তা কিসের উপর বেসড ছিল? আমরা জানি যখন আরিয়ান্সরা ভারতে এলো তখন ওরা সমাজকে দুভাগে ভাগ করেছিল, একটা আরিয়ান্স এবং একটা দস্যু। কিন্তু এই যে ভাগ বা বিভাজন, এটা কাস্ট সিস্টেম ছিল না, বর্ণ বিভাজন ছিল না। বর্ণ বিভাজন যখন হয় প্রথম, তখন তা হয়েছিল অকুপেশন বেসড, কর্মের উপর। যেমন যারা রাজা তারা ক্ষত্রিয়, যারা পূজা করতো তারা ব্রাহ্মণ এবং বাকি সবাই বৈশ্য, ঠিক আছে? তারপর 4, দ্য মেইন অকুপেশন অফ আরিয়ান্স ডিউরিং দ্য ঋগ্বেদিক পিরিয়ড ওয়াজ। ঋগ্বেদিক পিরিয়ডে আরিয়ান্সদের অর্থাৎ আর্যদের মেইন অকুপেশন, মুখ্য কর্ম কি ছিল, কি দ্বারা ওরা জীবন নির্বাহ করত? উইভিং কাপড় বোনা, না ফিশিং মাছ ধরা, না এগ্রিকালচার, না নান। আমরা জানি আর্লি বেদিক আরিয়ানরা ছিল পেস্টোরালিস্ট অর্থাৎ পশুপালক। ওরা প্রথমে পশুপালন করতো আর্লি বেদিক পিরিয়ডে, কিন্তু ধীরে ধীরে ওরা কি হয়, ওরা এই যে ভারতের নেটিভ ট্রাইবগুলোর সাথে বা ওদের দেখে এগ্রিকালচার শুরু করে। তাই এখানে আমাদের কারেক্ট আনসার হবে এগ্রিকালচার। দ্য মেইন অকুপেশন অফ ঋগ্বেদিক আরিয়ান্স, এখানে পুরো ঋগ্বেদের কথা বলা হয়েছে, 1500 বিসি থেকে 1000 বিসি, পুরো ঋগ্বেদিক কাল যদি আমরা বলি তখন তা আনসার হবে এগ্রিকালচার, ওরা কৃষিকাজ করতো। কিন্তু যদি আমরা আর্লি বেদিক আর্লি ঋগ্বেদিক বলি 1500 বিসির আশেপাশে, তখন ওরা ছিল পেস্টোরালিস্ট অর্থাৎ পশুপালক, ঠিক আছে? তাহলে নাম্বার 5, হু অ্যামং দ্য ফলোয়িং স্কলার ডিক্লেয়ার্ড দ্য সপ্ত সিন্ধবা রিজন ওয়াজ দ্য হোমল্যান্ড অফ আরিয়ান্স? কোন স্কলার বা কোন দার্শনিক বা কোন হিস্টোরিয়ান ডিক্লেয়ার করেছিলেন যে সপ্ত সিন্ধবা বা ওই যে সপ্ত সিন্ধু অঞ্চলই ছিল আরিয়ানদের হোমল্যান্ড? ওরা মধ্য এশিয়া থেকে আসেনি, ওরা ওই সপ্ত সিন্ধু অঞ্চল থেকেই ওদের উৎপত্তি হয়েছিল। তা কে বলেছিলেন? তা বলেছিলেন ডক্টর এসি দাস। ডক্টর এসি দাস ছিলেন একজন হিস্টোরিয়ান, এবং এসি দাস এবং কে এম মুন্সির মতো হিস্টোরিয়ানরা বলেছেন যে এই আর্যদের উৎপত্তি ভারতের বাইরে হয়নি, ওরা সপ্ত সিন্ধু অঞ্চলেই ওদের উৎপত্তি হয়েছিল। এবং এই যে থিওরিটি সব থেকে প্রথম দিয়েছেন এসি দাস, ওনার একটি বই ঋগ্বেদিক ইন্ডিয়া। এই বইটিতে উনি এই থিওরি দিয়েছিলেন যে
আর্যরা মধ্য এশিয়া থেকে আসেনি, ওরা ভারতেই সপ্তসিন্ধু অঞ্চলে ওদের উৎপত্তি হয়েছিল। তারপর নাম্বার 6, উইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ দ্য বেসিক ইউনিট অফ বেদিক সোসাইটি। বেদিক সমাজের বেসিক ইউনিট অর্থাৎ সমাজের প্রাথমিক একক কী ছিল? আজকের মতোই বেদিক সোসাইটিতেও প্রাথমিক একক ছিল সমাজের পরিবার। ঠিক আছে, তাহলে কারেক্ট আনসার হবে পরিবার। তারপর হু এবং দ্য ফলোয়িং ওয়াজ নট দ্য গড অফ অ্যাটমসফেয়ার ডিউরিং বেদিক পিরিয়ড। আমরা জানি বেদিক পিরিয়ডে তখনকার আর্যরা ওরা পূজা করতো অ্যাটমসফিয়ারিক গডসদের, অর্থাৎ ন্যাচারাল ফেনোমেনা যেগুলো ছিল, যেমন বায়ু, ঝড়, বৃষ্টি, সূর্য, এগুলোর ওরা পূজা করতো। তাহলে এই যে এখানে গডস দেওয়া আছে, এই গডগুলোর মধ্যে কোন গড অ্যাটমসফিয়ারিক গড ছিলেন না? ইন্দ্র না মারুত না রুদ্র না দেয়াংশ? তাহলে আমরা জানি ইন্দ্র ছিলেন ঝড় তুফানের দেবতা, এবং মারুত বায়ুর, এবং রুদ্র হলেন বায়োস্ফিয়ার অর্থাৎ অ্যানিমেলের গড অফ অ্যানিমেলস। তাহলে দেয়াংশ এখানে আমাদের কারেক্ট আনসার হবে এই কোয়েশ্চেনটি, যে দেয়াংশ কোনো অ্যাটমসফিয়ারিক গড ছিলেন না। এখানে দেখুন ঋগ্বেদিক ডেইটিসদের একটা লিস্ট দেওয়া আছে। সবথেকে প্রমিনেন্ট ছিলেন ইন্দ্র, 250 হাইমস ওনাকে ডেডিকেট করা হয়েছিল ঋগ্বেদে। তারপর অগ্নি 200 হাইমস, সোমা 123, অশ্বিন 56, বরুণা 46, মারুত 38, মিত্র 28, উষাস 21, বায়ু বা উইন্ড 12, সাবিত্রী 11, রভুস 11 অ্যান্ড পুষান 10। তাছাড়া আরও কিছু ডেইটিস ছিলেন, কিন্তু আমাদের মুখ্য ডেইটিস আমরা বলবো এই যে লিস্টে থাকা ডেইটিস, এই হচ্ছেন ঋগ্বেদিক পিরিয়ডের মুখ্য ডেইটিস। উইচ রিভার ইজ নট মেনশনড ইন ঋগ্বেদা। ঋগ্বেদে কোন রিভারের উল্লেখ নেই বা আমরা পাইনি? তাহলে ঋগ্বেদের রিভার্স যেগুলোর উল্লেখ আমরা পেয়েছি তা আগে আমরা দেখে নিই। এখানে দেখুন, দেয়ার ইজ এ ভার্স ইন নদী স্তুতি সুক্ত। একটা সুক্ত ছিল ঋগ্বেদে যার নাম হচ্ছে নদী স্তুতি সুক্ত অফ ঋগ্বেদা, হাইম অফ প্রেইজ অফ রিভার্স উইচ মেনশনস দ্য ফলোয়িং 10 রিভার্স। ঋগ্বেদে 10টি রিভারের উল্লেখ করেছে এই নদী স্তুতি সুক্ত। সেই রিভারগুলো হলো গঙ্গা, যমুনা, সরস্বতী, শতদ্রী বা যাকে আমরা শতদ্রু বলি, পুরুষিনী অর্থাৎ রাবি, অশিকনী অর্থাৎ চেনাব, তারপর মরুদ্বৃদা, বিতস্তা অর্থাৎ ঝেলম, অর্জিকিয়া অ্যান্ড সুষমা। এই 10টি রিভারের উল্লেখ আমরা ঋগ্বেদে পাই। তাহলে এখানে কোয়েশ্চেনে দেখুন কোন রিভারটি আমাদের এই লিস্টে ছিল না? নর্মদা, কারণ নর্মদা সাউথ ইন্ডিয়াতে একটি রিভার, এবং তখন হয়তো এই বেদিক আরিয়ানরা নর্মদা সম্বন্ধে জ্ঞাত ছিলেন না। তারপর নাম্বার 9, হু ডাজ বেদিক পিপল কল পটার। বেদিক পিপল অর্থাৎ বেদিক মানুষেরা পটার বা কুমোরকে কি বলতো? তাহলে অপশনসগুলো এখানে দেখুন, আমি আর অপশনস বলছি না, অপশনস বলতে গেলে এই ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। তাহলে অপশনসগুলো আপনারা দেখুন এবং বলুন পটারকে বেদিক পিপল কি বলতো। হ্যাঁ, এখানে কারেক্ট আনসারটি হবে কুলাল। ওরা কুমারকে বলতো কুলাল। ঠিক আছে, তাহলে নাম্বার 10, উইচ ওয়াজ দ্য ভলেন্টারি কন্ট্রিবিউশন মেড বাই পিপল। যখন ঋগ্বেদে রাজনের সৃষ্টি হয় বা রাজন্য প্রথার সৃষ্টি হয়, তখন ওই যে রাজনের ট্রাইবসের লোকেরা রাজনকে একটা স্বেচ্ছায় একটা কন্ট্রিবিউশন দিত, মানে এই ওদের দেখাশোনা করার জন্য। সেই কন্ট্রিবিউশনকে কি বলা হতো? সেই কন্ট্রিবিউশনকে বলা হতো বলি। ঠিক আছে, আপনারা মনে রাখবেন, সেই কন্ট্রিবিউশনকে বলা হতো বলি, যা লোকেরা স্বেচ্ছায় দিত। তারপর নাম্বার 11, হোয়াট ওয়াজ দ্য টার্ম ইউজ টু ডিনোট দ্য উডেন প্লাফ বাই ঋগ্বেদিক আরিয়ান্স। ঋগ্বেদের সময় আরিয়ান্সরা উডেন প্লাফ অর্থাৎ কাঠের লাঙ্গলকে কি বলতো? এখানে সঠিক উত্তর হবে আমাদের লাঙ্গল। ওরা লাঙ্গল বলতো কাঠের লাঙ্গলকে, মানে যা বর্তমানেও প্রচলিত আছে। তারপর নাম্বার 12, মেইন ডিফারেন্স। এখানে দেখুন ডিফারেন্ট হয়ে গেছে, এটা হবে ডিফারেন্স। মেইন ডিফারেন্স বিটুইন ইন্দাস অ্যান্ড বেদিক সিভিলাইজেশন ওয়াজ। ইন্দাস এবং বেদিক সিভিলাইজেশনের বেসিক ডিফারেন্স কী ছিল? এখানে দেখুন, ইন্দাস আরবান অ্যান্ড বেদিক রুরাল। ইন্দাস সভ্যতা অর্থাৎ সিন্ধু ভ্যালির সভ্যতা নাগরিক সভ্যতা ছিল, এবং বেদিক সভ্যতা ছিল রুরাল বা গ্রামীণ সভ্যতা। তাহলে এটাই হচ্ছে আমাদের কারেক্ট। আমরা জানি সিন্ধু সভ্যতা অনেকটা উন্নত ছিল, ওদের টাউন প্ল্যানিং, ওদের ড্রেনেজ সিস্টেম অনেকটা উন্নত ছিল, কিন্তু ঋগ্বেদিক যুগে এই আরিয়ান্সরা গ্রামীণভাবে বসবাস করতো এবং ওরা পশুপালন করতো, এগ্রিকালচার করতো। তারপর নাম্বার 13, গায়ত্রী মন্ত্র কন্টেইনড ইন। গায়ত্রী মন্ত্র আমরা কোথাতে পাই? ওই যে গায়ত্রী মন্ত্র আমরা কোথায় পাই বা কোন বেদে পাই? দেখুন, ঋগ্বেদ, সামবেদ, রামায়ণ না মহাভারত। তাহলে গায়ত্রী মন্ত্র আমরা পাই ঋগ্বেদে। দেখুন, ঋগ্বেদের 3য় মণ্ডল 3তে আমরা পাই গায়ত্রী মন্ত্র, যাকে বলা হয় সাবিত্রী মন্ত্র, এবং এই মন্ত্রটি রচনা করেছিলেন বা সৃষ্টি করেছিলেন মহর্ষি বিশ্বামিত্র।
ঠিক আছে। এবং এই মন্ত্রটি ডেডিকেট করা ছিল বৈদিক ডেইটি সাবিত্রী বা গায়ত্রীকে, ঠিক আছে। তাহলে এখানে কারেক্ট আনসারটি হবে ঋগ্বেদা। তারপর নম্বর 14 গায়ত্রী মন্ত্র ডেডিকেটেড টু ডেইটি। আমরা এখনই দেখলাম গায়ত্রী মন্ত্র কাকে ডেডিকেট করা হয়েছিল, গডেস সাবিত্রী বা গায়ত্রীকে। তাহলে এখানে গায়ত্রী অপশনসে নেই, আমাদের অপশনসে আছে সাবিত্রী। তাহলে আমাদের কারেক্ট আনসার হলো বি সাবিত্রী। তারপর 15 দ্য মোস্ট সিগনিফিক্যান্ট ডিভিনিটি অফ ঋগ্বেদা ওয়াজ। এটা তো আমরা জানি ঋগ্বেদের সব থেকে গুরুত্বপূর্ণ ডেইটি বা গড ছিলেন ইন্দ্র। তাহলে আমাদের কারেক্ট আনসার হয়ে গেল ইন্দ্র। এখানে হয়তো মানে পুরন্দরও ওরা দিতে পারে অপশনসে, তাহলে পুরন্দর যদি থাকে অপশনে আপনারা পুরন্দর টিক করবেন। তারপর নাম্বার 16 ইন দ্য ঋগ্বেদা পিরিয়ড ইন্দ্র ওয়াজ দ্য গড অফ উইচ ডেইটি। ইন্দ্র কি ন্যাচারাল ফেনোমেনার গড ছিলেন বা ভগবান ছিলেন, ওনাকে কি দিয়ে মানে ওরা বুঝাতো? ইন্দ্র ছিলেন থান্ডার বা ঝড় তুফানের দেবতা, যাকে আমরা বর্তমানে নর্স মাইথোলজি বা মার্বেল কমিক্স থেকে আমরা থরের সাথে কম্পেয়ার করতে পারি। ইন্দ্র ছিলেন থান্ডারের দেবতা, আপনারা থর থেকে এটা মনে রাখতে পারেন, ইন্দ্র ছিলেন থান্ডারের দেবতা এবং ওনার একটা বজ্র ছিল। আরিয়ান্স ইন দ্য ঋগ্বেদা পিরিয়ড উইচ গড ওয়াজ নট ওয়ার্শিপড। ঋগ্বেদিক আরিয়ান্সরা কোন গডকে ওয়ার্শিপ করতো না, মানে এই যে লিস্টে 4টি গড এখানে দেওয়া আছে, এই গড থেকে কোন গডকে ওরা ওয়ার্শিপ করতো না? তাহলে আমরা পেয়েছি ওরা শিবাকে ওয়ার্শিপ করতো না, তার প্লেসে ওরা শিবাকে রুদ্র রূপে ওয়ার্শিপ করতো, ঠিক আছে। কিন্তু শিব নামের আমরা মেনশন পাইনি ঋগ্বেদাতে, তাহলে আমাদের সঠিক আনসার হলো শিব। তারপর নাম্বার 18 উইচ ইজ দ্য প্রিন্সিপাল এলিমেন্ট অফ ঋগ্বেদিক রিলিজন। ঋগ্বেদিক রিলিজনের প্রিন্সিপাল এলিমেন্ট কী ছিল? আমরা আমাদের গতকালকের ভিডিওতে পেয়েছি ঋগ্বেদিক রিলিজনের সবথেকে বেসিক প্রিন্সিপাল ছিল বা প্রিন্সিপাল এলিমেন্ট ছিল স্যাক্রিফাইসেস। ওরা স্যাক্রিফাইসেস করতো। এখানে অপশনসে কিন্তু ওয়ার্শিপ অফ ফায়ারও দেওয়া আছে, এটাও কিন্তু ঋগ্বেদিক পিরিয়ডে ওরা করতো। ওরা অগ্নিকে মানে ডেইটি রূপে পূজা করতো, কিন্তু অগ্নি ছিলেন গড এবং হিউম্যানের একটা মেডিয়েটর, মানে হিউম্যানরা গডকে যদি কোনো অফারিং দেওয়ার হতো ওরা অগ্নিতে তা অফার করতো এবং তা ওরা বিশ্বাস করতো যে গডের কাছে পৌঁছে যাবে, ঠিক আছে। উইচ ফেমাস লেডি ওয়াজ ফাউন্ড ইন দ্য ঋগ্বেদিক পিরিয়ড। ঋগ্বেদিক পিরিয়ডে কোন ফেমাস লেডির উল্লেখ আমরা পাই? আমরা জানি ঋগ্বেদিক পিরিয়ডে নারীরাও মানে বেদ চর্চা করতো, শাস্ত্র চর্চা করতো, এবং তার মাঝে সবথেকে বেশি উল্লেখ যার পাওয়া যায় উনি হচ্ছেন গার্গী। গার্গীর উল্লেখ আমরা ঋগ্বেদে পাই। তারপর নাম্বার 20 হু ওয়াজ দ্য প্রমোটার অফ যোগা ফিলোসফি ইন বেদিক এজ। বেদিক এইজে যোগ ব্যায়ামের মানে প্রমোটার কে ছিলেন? তাহলে এটা তো একটা কমন সেন্সের একটা কোয়েশ্চেন হয়ে গেল। এখানে আমরা এটাকে রিলেট করতে পারি বর্তমান যুগে বাবা রামদেবের সাথে। ওনার যে সংস্থার নাম কি? সংস্থার নাম হচ্ছে পতঞ্জলি, এবং এই যে পতঞ্জলি ঋষি ইনি ছিলেন যোগের প্রমোটার বেদিক এইজে। তাহলে ওনার নামের উপরই ভিত্তি করে এই সংস্থার নামও রেখেছেন, এবং তাই আমরা এটাকে রিলেট করে এখানে মনে রাখতে পারি বেদিক এইজে যোগের প্রমোটার ছিলেন পতঞ্জলি। তারপর নাম্বার 21 মেইন ফিচার ইন দ্য লেটার বেদিক পিরিয়ড ওয়াজ। লেটার বেদিক পিরিয়ডের মেইন ফিচার কী ছিল? আমরা দেখেছি ঋগ্বেদিক পিরিয়ডের মেইন ফিচার ছিল স্যাক্রিফাইসেস, তাই না? এবং এই যে লেটার বেদিক পিরিয়ডে কিন্তু স্যাক্রিফাইস থেকেও বেশি ইম্পর্টেন্ট ফিচার আমরা যা পেলাম তা ছিল কাস্ট সিস্টেম। লেটার বেদিক পিরিয়ডে অর্থাৎ ঋগ্বেদের শেষ থেকেই কাস্ট সিস্টেমের উদয় হলো, এবং কোন সূক্ত থেকে উদয় হলো নিশ্চয়ই আপনাদের মনে আছে। তাহলে এটাও কিন্তু কোয়েশ্চেনে আসবে, আপনারা আনসার করবেন, ঠিক আছে। আমাদের এখানে কারেক্ট আনসার হলো কাস্ট সিস্টেম লেটার বেদিক পিরিয়ডের মেইন ফিচার ছিল। তারপর হাউ মেনি হাইমস ইনক্লুড ইন দ্য ঋগ্বেদা। ঋগ্বেদাতে কতটি স্তোত্র আছে? তাহলে আমরা আগেই জেনেছি ঋগ্বেদে 1028টি স্তোত্র আছে। উইচ ওয়াজ ফরবিডেন ইন ঋগ্বেদিক সোসাইটি। ঋগ্বেদিক সোসাইটিতে কি ফরবিডেন ছিল? আমরা আমাদের গতকালকের ভিডিওতেই পেয়েছি ঋগ্বেদিক সোসাইটিতে চাইল্ড ম্যারিজ ফরবিডেন ছিল, অর্থাৎ বাল্যবিবাহ ফরবিডেন ছিল, বাল্যবিবাহ ছিল না, ঠিক আছে। তারপর বিদ ডিরাইভ ফ্রম বেদা রেফার্স টু। বেদা শব্দ থেকে বা বেদ শব্দ থেকে একটা শব্দ এসেছে বিদ, তার অর্থ কি হচ্ছে? তার অর্থ এখানে হচ্ছে নলেজ। বেদের অর্থই হচ্ছে নলেজ, ঠিক আছে। এবং বেদ থেকে যে শব্দ এসেছে বিদ, বিদের অর্থ নলেজ বা জ্ঞান, ঠিক আছে। তারপর ফ্রম হোয়ার দ্য আরিয়ান্স কেম টু ইন্ডিয়া। আরিয়ান্সরা কোথা থেকে ভারতে এলো? তাহলে এখন পর্যন্ত বৈজ্ঞানিকেরা যা বিশ্বাস করেন বা আর্কিওলজিস্টরা যা বিশ্বাস করেন, এই আরিয়ান্সরা মধ্য এশিয়া থেকে ভারতে এসেছিল, তাই না? তাহলে এখানে কারেক্ট আনসার হবে সেন্ট্রাল এশিয়া, যা ছিল কাস্পিয়ান সাগর এবং ব্ল্যাক সাগরের মধ্যবর্তী অঞ্চল।
তারপর নম্বর 26, ওয়ার বিগিনস ইন দ্য মাইন্ড অফ ম্যান। এই যে উক্তিটি ওয়ার বিগিনস ইন দ্য মাইন্ড অফ ম্যান, এটা আমরা কোন বেদে পাই? এটা খুবই ফেমাস একটা উক্তি এবং এটা আমরা পাই অথর্ববেদে। আমরা জানি ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ, এই 4টি বেদ আছে এবং এই বেদগুলোর মধ্যে আমরা অথর্ববেদে এই উক্তিটি পাই, ওয়ার বিগিনস ইন দ্য মাইন্ড অফ ম্যান। তারপর নম্বর 27, বেদান্তাস ইজ অ্যানাদার নেম অফ। বেদান্তের আরেকটা নাম কি, বা বেদান্ত কার আরেকটা নাম? তাহলে আমরা জানি বেদে 4টা ভাগ আছে, সংহিতাস, তারপর অরণ্যক্স, তারপর ব্রাহ্মণস এবং তারপর উপনিষদ। তাহলে এই যে শেষ ভাগ, যা লেটার বেদিক পিরিয়ডে সৃষ্টি হয়েছিল, উপনিষদ, এই ভাগটিকেই বেদান্ত বলা হয়, মানে বেদের অন্ত, বেদের শেষ। তাহলে বেদের ভাগের এখানে আমরা দেখছি উপনিষদ হচ্ছে শেষ ভাগ এবং তাই উপনিষদের আরেকটা নাম হচ্ছে বেদান্ত। তাহলে এখানে আমাদের কারেক্ট আনসার হয়ে গেল উপনিষদ। এখানে দেখুন, ইচ বেদা হ্যাজ 4 সাবডিভিশনস। সংহিতাস, সংহিতাগুলো হলো মন্ত্রস অ্যান্ড বেনেডিকশনস। স্তোত্রগুলো যেগুলো মৌখিকভাবে প্রচলন ছিল ঋগ্বেদিক যুগে, সেগুলোকে বলা হয় সংহিতাস। তারপর অরণ্যকাস, যেগুলো হচ্ছে টেক্সট অন রিচুয়ালস, সেরেমনিজ, স্যাক্রিফাইসেস অ্যান্ড সিম্বলিক স্যাক্রিফাইসেস। এগুলো রিচুয়াল, সেরেমনিজ এবং স্যাক্রিফাইস সম্বন্ধে কিছু লেখা, এগুলোকে বলা হয় অরণ্যক। তারপর ব্রাহ্মণাস, যেগুলো হচ্ছে কমেন্টারিজ অন রিচুয়ালস, সেরেমনিজ অ্যান্ড স্যাক্রিফাইসেস। নাম থেকেই আপনারা বুঝতে পারছেন এগুলো হচ্ছে কিভাবে স্যাক্রিফাইস করা হয়, কিভাবে সেরেমনি করা হয়, তার উপর কমেন্ট্রি, এবং যেগুলো মানে ব্রাহ্মণদের প্রমিনেন্স বাড়ায় এই বৈদিক যুগে। তারপর উপনিষদ, উপনিষদ হচ্ছে বেদের অন্ত বা বেদান্ত। উপনিষদ আছে টেক্সট ডিসকাসিং মেডিটেশন, ফিলোসফি অ্যান্ড স্পিরিচুয়াল নলেজ, এবং এটা বেদের সে ভাগ যেখানে মেডিটেশনের কথা বলা হয়েছে, ফিলোসফির কথা বলা হয়েছে এবং স্পিরিচুয়াল নলেজ, আধ্যাত্মিক চিন্তা, আধ্যাত্মিক জ্ঞানের কথা বলা হয়েছে, ঠিক আছে। তারপর উপনিষদ আর ড্যাশ ইন নাম্বার, কতটি উপনিষদ এখন পর্যন্ত আমরা জানি আছে? তাহলে এখানে কারেক্ট আনসারটি হবে 108, 108টি। কিন্তু দেয়ার আর ওভার 200 উপনিষদস, বাট ট্রেডিশনাল নাম্বার ইজ 108। এখানে 200-র বেশি উপনিষদ আছে আমরা জানি, কিন্তু সেই নাম্বার যাকে ট্রেডিশনালভাবে ধরা হয় তা হলো 108, এবং আমাদের এক্সামেও যদি আসে তাহলে আমাদের কারেক্ট আনসার হবে 108, 108। এবং এই যে 108 উপনিষদের মাঝে 10টি উপনিষদ খুবই ইম্পর্টেন্ট, যেগুলো এখানে হচ্ছে দেখুন, ঈশা, কেনা, কথা, প্রশান, মুন্ডকা, মান্ডুক্য, তত্রিয়, আইত্রেয়, চাণ্ডক্য অ্যান্ড বৃহদারণ্যক। ঠিক আছে, এই 10টি উপনিষদ ইম্পর্টেন্ট, এবং আমরা যদি ট্রেডিশনালভাবে দেখি তাহলে 108টি উপনিষদ আছে। তারপর নম্বর 29, উইচ অফ দ্য ফলোয়িং কন্টেইনড ইন ঋগ্বেদা। ঋগ্বেদে কি আছে? এখানে আমরা এই অপশন যদি দেখি তাহলে আমরা পেয়ে যাব পুরুষ সূক্তা। যে সূক্ত থেকে বর্ণপ্রথার সৃষ্টি হয় বা যে সূক্ত বর্ণ বিভাজনের কথা বলে তা হলো পুরুষ সূক্ত, যা ঋগ্বেদের 10th মণ্ডলে আমরা পাই, ঠিক আছে। এবং এটা কন্টেইনড ইন ঋগ্বেদা, তাহলে আমাদের সঠিক আনসার এখানে পুরুষ সূক্ত, বাকি অপশনগুলো আমাদের দেখতেই হচ্ছে না। তারপর নম্বর 30, অ্যাকর্ডিং টু ধর্মশাস্ত্র দ্য রেট অফ ল্যান্ড রেভিনিউ। এখানে ভূমির একটা রেভিনিউ বা এখানে একটা ট্যাক্স দেওয়া হতো, তা কত ভাগ ছিল? তা ছিল 1/6, 6 ভাগের 1 ভাগ। একে বলা হতো ভাগা, ঠিক আছে। আপনারা মনে রাখবেন, ল্যান্ড রেভিনিউকে বলা হতো ভাগা, এবং যা ছিল 1/6, 6 ভাগের 1 ভাগ। তারপর নম্বর 31, অ্যাকর্ডিং টু ঋগ্বেদা দ্য ব্যাটল অফ 10 কিংস বা 10 রাজন যুদ্ধ যাকে আমরা বলি, এই যে 10 রাজন যুদ্ধ কিসের জন্য হয়েছিল? ওয়াজ ডিউ টু, কিসের জন্য হয়েছিল? আমরা জানি ঋগ্বেদিক আরিয়ান্সরা ছিল পশুপালক এবং ওদের ভূমির প্রয়োজন হতো, ঠিক আছে। এবং এই যে 10 রাজন যুদ্ধ যা হয়েছিল ভারতা ক্লেনের, যদি আপনাদের মনে থাকে, ভারতা ক্লেনের রাজা ছিল সুদাস, এবং সুদাসের যুদ্ধ হয়েছিল 5 জন আরিয়ান এবং 5 জন নন আরিয়ানের সাথে, ঠিক আছে। এবং এই যুদ্ধে সুদাস জয়ী হয়, তাই এই যুদ্ধকে বলা হয় 10 রাজন যুদ্ধ। এবং এই যুদ্ধটি হয়েছিল ক্যাটল অ্যান্ড ল্যান্ড ডিসপিউটের জন্য, ভূমির বিবাদ এবং গৃহপালিত পশুর জন্য এই 10 রাজন যুদ্ধটি হয়েছিল। তারপর নম্বর 32, ভারতা ওয়াজ এ গ্রুপ অফ পিপল মেনশনড ইন দ্য ঋগ্বেদা দে লিভড ইন। ওই যে আমি বললাম ভারত ক্লেনের একজন রাজা ছিল সুদাস, যার যুদ্ধ হয়েছিল বাকি 10 জন চিফসের সাথে। তাহলে এই যে ভারতা ক্লেন কোথায় থাকতো? ভারতা ক্লেন থাকতো নর্থ ওয়েস্ট ইন্ডিয়াতে। এখানে যদি আমরা দেখি, এই দেখুন এটা হচ্ছে কুরু। তাহলে এখানে আপনারা ভাববেন এখানে তো ভারতা ক্লেনের কথা বলা হচ্ছে, তাহলে আমরা কুরু ক্লেনের এখানে কেন লোকেশন দেখছি? তাহলে আমরা জানি যখন সুদাস ভারতা ক্লেনের সেই রাজা যখন 10 চিফসকে হারিয়ে দিয়েছিল, তখন ওই যে হেরে যাওয়া 10 চিফসের মাঝে একটা ক্ল্যান ছিল কুরু ক্ল্যান, এবং এই ক্ল্যান ভারতা ক্ল্যানের সাথে
মিলে হয় কুরু ক্ল্যান, তাই না? তাহলে এখানে কুরু ক্ল্যানের লোকেশন যদি আমরা দেখি, এখানে যদি ইন্ডিয়াকে আমরা 4 ভাগে ভাগ করি, তাহলে এই উপর অংশ হচ্ছে নর্থ বা উত্তর, এবং এটা হচ্ছে সাউথ বা দক্ষিণ, এবং এটা হচ্ছে ইস্ট, এটা হচ্ছে ওয়েস্ট। তাহলে কুরু ক্ল্যান আমরা দেখব নর্থ ওয়েস্টে আছে, উত্তর পশ্চিম অংশে। তাহলে এখানে সঠিক আনসার হয়ে গেল নর্থ ওয়েস্ট ইন্ডিয়া। তারপর আমাদের আজকে শেষ প্রশ্ন হচ্ছে পুরু, ইয়দু অ্যান্ড ভারতা আর মেনশনড ইন বেদাস এজ। পুরু, ইয়দু এবং ভারতা এরা কী ছিল? এরা ছিল ক্ল্যান, এক একটি বংশ। তাহলে এই যে বংশগুলোকে বেদে কি নামে সম্বোধন করা হয়েছে? এই বংশগুলোকে বেদে জনা বলা হয়েছে, জনা বা জন। যেমন পুরু জনা, ইয়দু জনা, ভারতা জনা, এবং এই জনার অর্থ হচ্ছে ক্ল্যান, ঠিক আছে? তাহলে বেদে এই ক্ল্যানগুলোকে বলা হয়েছে জনাস, ঠিক আছে? তাহলে এটার সাথেই শেষ হয় আমাদের এই 33 কোয়েশ্চেন্স। আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের স্কোর কত হয়েছে আজকের এই কোয়েশ্চেন্সগুলোর মধ্যে, এবং যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, এবং আপনাদের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন, ঠিক আছে? তাহলে এভাবেই আপনারা চ্যানেলকে সাপোর্ট করতে থাকুন। আমি এরকম আরও ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। ধন্যবাদ।